দিন যতই যাবে এটার গতি ততই বাড়বে। এবং সম্রাট ঠিকই বলেছে, এটা বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় অসহযোগ আন্দোলন আরম্ভ হবে। এরা শোষক, এরা শাসক না, এরা এই দেশের মানুষ না, এরা এই দেশের আমার মতো আপনার মতো চেহারা হয়ে এরা শুধু এই দেশের টাকা পাচার করে তারা বিদেশ নিয়ে যাচ্ছে, কারণ তাদের কেউ এই বাংলাদেশে বসবাস করে না। এই আন্দোলনটা হচ্ছে যে, আমি আপনাকে বলতে পারি, যেহেতু আমি একজন আইনজীবী, প্লাস পাশাপাশি আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেছি আমার নিজস্ব এলাকা থেকে, এবং আমি প্রতিনিয়ত গ্রামে আসা যাওয়া করি এবং মানুষের সাথে আমার সম্পৃক্ততা আছে। আরেকটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট হচ্ছে মিডিল মিডিল দ্য প্লেস। তো এই আন্দোলনটা প্রথম দিকে কোঠা সংস্কারের আন্দোলন ছিল, যেটা অত্যন্ত যুক্তি, এবং স্টুডেন্টদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এই আন্দোলনের সাথে যারা সমন্বয়, তারা এত সুন্দর, এত ট্যালেন্টেড, এবং আমরা এত বেশি আশাবাদী তাদের উপরে, এত বেশি অপটিমিস্টিক, যে আমার মনে হয় যে আমরা সরকার কে ক্ষমতা নিবে, এরপরে কে চালাবে, অনেকেই বিভিন্ন বিব্রতমূলক কোশ্চেন করে। যদি এই সমন্বয়কদের কাছে ওই দেশটাকে ছেড়ে দেওয়া হয়, এই দেশের মানুষ নির্দ্বিধায় মেনে নিবে। তাদের গ্রহণযোগ্যতা আজকে সেই লেভেলে পৌঁছেছে। এই আন্দোলনটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলন। কিসের বৈষম্য বিরোধী আন্দোলন? 1947-এ ভারত পাকিস্তান যখন ডিভাইডেড হয়, তখন কিন্তু বৈষম্য ছিল, ভাষা আন্দোলনের বৈষম্য ছিল। 71 যদি আপনি 49 থেকে মাত্র কয়েক বছর, সেই কয়েক বছর সেই বৈষম্য কিন্তু দানা বেঁধে স্বাধীনতা আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, 30 লক্ষ শহীদ হয়েছে। আজকে যদি লক্ষ্য করেন, যে দলটা ক্ষমতায় আছে, একদম সকলের চোখে একটা ধুলি দিয়ে একটা 13 অ্যামেন্ডমেন্টের কথা বলে একজন এবিএম খায়রুল হক বিচারপতি, একটা নির্লজ্জ লোক, যে আইন কমিশনের চেয়ারম্যান হয়ে বসে আছে, এবং সেই জাজমেন্টটা ছিল ডিসেন্ডিং, মানে সব জাজরা এগ্রি করেছিল না। মহামান্য বিচারপতি আব্দুল ওহাব মিয়া এবং বিচারপতি নাজমুল সুন্দর ডিসএগ্রি করেছিল, এবং মহামান্য বিচারপতি আব্দুল ওহাব মিয়া সেখানে একটা গাইডলাইন দিয়েছিল কেন তত্ত্বাবধায়ক সরকার দরকার। কিন্তু এই সরকার এই 2009 ক্ষমতায় আসার পর 2014 কাউকে ইলেকশনে যেতে দেয় নাই, বলছে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই। সেই পরিক্রমায় 2018, 2024 এরা কিন্তু পাকিস্তানিরা যতদিন এইখানে ক্ষমতায় ছিল, প্রায় সেই সময়টা কিন্তু তারা নিয়ে নিয়েছে। এবং এইখানে বসে তারা কি করেছে, যে ডেভেলপমেন্টের ধুলিকণা আমাদের চোখের সামনে দেওয়া হচ্ছে, আপনি যদি এর থেকে হিসাব করেন যে এই ডেভেলপমেন্টের মাধ্যমে বিদেশ থেকে কোটি কোটি টাকা লোন করে তার একটা পার্সেন্টেজ তারা এই দেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে গিয়েছে। এবং তার প্রমাণ হিসাবে এই মাননীয় প্রাইম মিনিস্টারই বলেছেন তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলে। আর যদি আপনি হিসাব করেন, আমি একটা রিক্সাওয়ালার সাক্ষাৎকার দেখলাম, যে দেশ এখন মধ্যমায়ের দেশে 6 কোটি লোক ছিন্ন বিচ্ছিন্ন ভাবে তারা বসবাস করে, তারা দিন এনে দিন খায়। আজকে এই আন্দোলনটা হচ্ছে সমস্ত বাংলাদেশের মানুষের, এই যে ক্ষমতায় এসে যে বৈষম্য সৃষ্টি করছে সেই বৈষম্য বিরোধী। স্টুডেন্টরা এখানে নেতৃত্ব দিয়েছে, সাধারণ মানুষ তাদের প্রতি আশ্বস্ত ছিল, নিরস্ত্র। কিন্তু এই সরকার সমস্ত বাংলাদেশের মধ্যে, সম্রাট ঠিকই বলেছে, একটা যুদ্ধ ঘোষণা করেছে। কিভাবে যুদ্ধ ঘোষণা করলো? তারা ঘোষণা দিয়ে বলো তাদের ছাত্রলীগই যথেষ্ট। আমরা কি বাংলাদেশের বাইরের কোনো লোক যে ছাত্রলীগই যথেষ্ট? তারপরে তারা কি ঘোষণা দিল? প্রত্যেকটা মহল্লায় মহল্লায় তাদেরকে প্রতিরোধ করে তোলার জন্য। আপনি কার বিরুদ্ধে প্রতিরোধ করবেন? এই যে আমরা কি এই দেশের বাইরে থেকে আসছে? তারপরে তারা কি বললো, তাদের পুলিশ, তাদের বিজিবি মানে প্যারামিলিটারি, তারপরে শেষে তারা টোটাল মিলিটারি ফোর্সটাকেই এই সাধারণ আমাদের বিরুদ্ধে তারা ইনভলভ করেছে। তার মানে তারা সর্বশক্তি দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে, কারণ তারা এই দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধ নাই। আজকে যে শত শত লোক মারা গিয়েছে, এই যে শিশুগুলা মারা গিয়ে সন্তানগুলা, এই যে ছাত্র কোমলমতি ছাত্রগুলা মারা গিয়েছে, যাদের দাবি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, যাদের দাবি ছিল ওই রিক্সার মতো, যে আমার ছেলেকে আমি লেখাপড়া করাবো, যদি চাকরি না পাই তাহলে আমার ছেলে রিক্সা চালানোই ভালো, তখন আমি আরো অভিশাপ দিয়ে থাকবো না। এইসব সমস্ত বিষয়ের বিরুদ্ধে আজকে একটা মানুষ খেতে পারতেছে না, বাজার করতে পারতেছে না, কোনো কিছু, সমস্ত কিছু দ্রব্যমূল্যের বিরুদ্ধে কাউকে বলতেও পারতেছে না। সেই হতাশা, সেই বঞ্চনা থেকে বাংলাদেশের শুধু ছাত্র না, এখন বাংলাদেশের প্রত্যেকটা লোক এটার মধ্যে পার্টিসিপেট করেছে। আপনাকে যদি আমি একটা এক্সাম্পল বলি, আমার নানি যে আমাকে মানুষ করেছেন, এবং আমার নানি সবসময় এখনো দেখাশোনা করে আমার সন্তানদের। আমার সৌভাগ্য যে নানির সাথে আমরা থাকি, বলবো যে নানি আমাদের সাথে থাকে। আমার নানি যখন আমি টেলিভিশন দেখি, ইউটিউবে, কারণ বাংলাদেশের যে সাংবাদিকগুলো, আমি সরি টু সে, দে আর মোর দেন রাজাকার 1971 এর চেয়ে বেশি। তারা যখন একটা সাংবাদিক সম্মেলন প্রাইম মিনিস্টারকে বলতে পারে আপনারা আওয়ামী লীগকে সংগঠিত করেন, দ্যাট মিনস তারা পাকিস্তান আমলে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, তাদের সে জঘন্য বাংলাদেশের কিছু কিছু সাংবাদিকরা, তারা প্রথমে মিডিয়াতে নিউজে কোনো কিছু প্রচারই করে নাই।
এখন যখন দেখা গেছে যে আপনাদের মতো যারা অনলাইন এই দেশের মানুষের কথা বলেন, বলার সুযোগ দেন, আপনাদের যখন ভিউজ অনেক বেড়ে গেছে, মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, তখন কিন্তু এসে কি করলো, তারা এখন কিছুটা বলার ধরছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে যে সবসময় যখন আমরা অধিকারের কথা বলি, আগের আমলে, মধ্যযুগে, আদিম যুগে ধর্মকে নিয়ে আসা হতো। এখন কি বলা হয়, জুডিশিয়ারিকে নিয়ে আসে, যে জুডিশিয়ারির কারণে আজকে এই বৈষম্য সৃষ্টি হয়েছে। একজন বাংলাদেশের প্রধান বিচারপতি কিভাবে এই ছাত্র যৌতিক আন্দোলনের বলে যে আন্দোলন করে কি কোর্টের রায় চেঞ্জ করা যায়, কিন্তু উনি কিন্তু কারফির মধ্যে রায় চেঞ্জ করলেন কিভাবে। এবং গতকালকে আপনি একটা বক্তব্য দেখেছেন, আমি আজকে স্ট্যাটাস দিয়েছি যে বাংলাদেশের তথ্যমন্ত্রী কি পদত্যাগ করেছেন, বলছে এই সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত এই বিপদের কারিগর। এই কথাটা কি উনি বলতে পারেন বিইং এ চিফ জাস্টিস অফ বাংলাদেশ? দ্যাট মিনস এরা টোটালি টোটালি আমি বলবো যে সব বড় বড় পোস্টে যারা অধিষ্ঠ আছে, সরকারের পা চেটে ওখানে বসে এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর দেশের প্রতিটা লোক, একদম গ্রাম থেকে শহর পর্যন্ত, আমার নানির কথা বলতেছিলাম, বয়স্ক লোক, সে রাজনীতি কোনো কিছুই বোঝে না, কিন্তু যখন দেয় শিশুদের মারা হচ্ছে, সে নিজের অজান্তে বলে ফেললো ছাত্ররা কেন পুলিশকে মারে না। আমি সরি টু সে, কোনো আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু যখন একটা মুখের মধ্যে এইভাবে ধরে, যখন এই ঘাড়ের মধ্যে একটা শিশু ছেলেকে ধরে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের রক্তে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, সে বয়স্ক হোক, সে শিশু হোক। আমার মেয়ে, যে মেয়ে জানতো তার দাদি, আমি আর এইটুকু বেশি কিছু বলতে চাই না, সেই মেয়ে এখন আমার বলে, বাবা প্লিজ স্টপ হার, প্লিজ স্টপ হার। যে ছাত্রলীগ, যে ছাত্রলীগ কিন্তু স্যারের ড্রেস করে ওবায়দুল কাদের সাহেবকে, সব ছাত্রলীগ, আমি ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী ছিলাম, সবসময় তাকে স্যার বলতাম, সেই ছাত্রলীগ ওনাকে বুয়া বুয়া বলে বিদায় করে আপনি দিয়েছে। কি এখন তার মানে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের রাজনীতি কি তাহলে একদম ছেড়ে দিয়েছেন? আওয়ামী লীগের রাজনীতি আপনি আমি করছেন না? তো আপনি তো আওয়ামী লীগের আওয়ামী লীগের আ- রাজনীতি আ- ছেড়ে ছেড়ে দিয়েছি 7ই জানুয়ারি, যখন দেখলাম যে ওনারা শুধু নিজেদের একটা ইলেকশন করলো, সেখানে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলাম, যেহেতু 18-তে আমাকে হুম, এই ছাত্রলীগের আচ্ছা। না, নির্মম সম্পূর্ণভাবে আপনি মারছে। রিজেক্টেড, ঠিক আছে, এখন আপনি জি 100%। বলছিলেন। এবং শুধু তাই না, আপনি দেখেছেন আমি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে বলেছি, এই আওয়ামী লীগের সাথে, এই গণবিরোধী মানুষের সাথে, এই মানুষের অধিকারকে যারা মানে প্রতারণার মাধ্যমে নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতেছে, তার সাথে আমার কোনো সম্ভব, একদম ছেড়ে দিয়েছি। তো এখন যে বিষয়টা আপনাদেরকে বলি, যে কোশ্চেনটা, যে গ্রামে আমি গিয়েছিলাম, গ্রামের লোকগুলো চা খাওয়ার, চা স্টল এখন বাংলাদেশে প্রচুর, তাদের একটি সাবজেক্ট ম্যাটার, যে এই সরকার যদি রক্তে সারা বাংলাদেশ প্লাবিত করে তারা যাবে না, কারণ তারা ভারতের জনগণের না, ভারতের একটা ফান্ডামেন্টাল সরকার, যারা রক্তের খেলায় ক্ষমতা এসেছে, যারা সবসময় মুসলিম বিরোধী, বাংলাদেশ বিরোধী, সেই মোদী সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে তারা ক্ষমতায় আছে। ভারতের কিন্তু মমতা গান্ধী আমাদেরকে সমর্থন করে, ভারতের শত শত না লক্ষ লক্ষ ছাত্ররা, তাদের ইউটিউবাররা সবাই কিন্তু এই জেনোসাইডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, কিন্তু উনি ক্ষমতায় আছে। কেন ক্ষমতায় আছে? উনি আমাদেরকে শোষণ করার জন্য। যেটা ইসমাইল শরীকি বলেছেন, কিন্তু একটু চেঞ্জ করে দেই, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছে, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তো আজকে বাংলাদেশ দুভাগে না, সমস্ত ভাগ 95% লোকই হচ্ছে শোষিত। ওই 5% লোক যারা সরকারি আমলা, যারা আর্মিতে আজিজ সাহেবের মধ্যে বড় বড় পোস্টে আছে, যারা বিজনেসম্যান, ওই যে আমার অপোজিটে যে আজকে বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু সাহেব, আজকের যে ওই বসুন্ধরা গ্রুপের নির্লজ্জ ভাবে যেখানে দেশের ছাত্রদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেখানে বসুন্ধরা গ্রুপের যে নির্লজ্জ স্টেটমেন্ট প্রাইম মিনিস্টারের সামনে দিল, এই নির্লজ্জ লোকগুলো, যার ছেলে একজন মুক্তিযোদ্ধার মেয়েকে কেপ করে রেখে মেরে ফেলেছে, সেটা আবার পুলিশ বাহিনী দিয়েছে যে না এটা আত্মহত্যা। এদের মতো সমস্ত, আমি আবার বলবো, এদের মধ্যে সমস্ত অন্যায়কারী, দেশের টাকা পাচারকারী, দেশটাকে শোষকের পর্যায়ে নিয়ে যে তাদের একটা ক্লাব, তাদের অ্যাসোসিয়েশন বলেন একটা ক্লাব, এই দেশটা কি করছে। কিন্তু সৌভাগ্যের বিষয়, সম্রাটদের মতো সমস্ত ছেলে জেগেছে। এটা আপনাদের একটা সুখবর বলি, যে ছেলেটা 5 থেকে 6 বছর বয়স হয়েছে, বাচ্চাটা, তারা তাদের রক্তের মধ্যে এই বৈষম্য বিরোধীর কথা চলে গেছে। উপরে ক্লাস বাদ দেন, হাই স্কুলের একটা প্রাইমারি স্কুল কেন তারা খুলতে সাহস পাচ্ছে না? কারণ হচ্ছে প্রাইমারি স্কুলের ওই শিশু, কোমলমতি শিশুদের মনে ঢুকছে যে এরা শোষক, এরা শাসক না, এরা দেশের মানুষ না, এরা এই দেশের আমার মতো আপনার মতো চেহারা হয়ে, এরা শুধু এই দেশের টাকা পাচার করে তারা বিদেশ নিয়ে যাচ্ছে, কারণ তাদের কেউ এই বাংলাদেশে বসবাস করে না, তারা এটাকে একটা বিজনেস
অ্যাসোসিয়েট হিসাবে ওই ব্রিটিশরা তাও আমাদের প্রতি দয়া, মায়া, মহাব্বত, দায়িত্ব, ন্যায়পরায়ণতা পালন করে শাসকের মতো অবস্থায় ন্যায়পরায়ণতা তারাই করতাম। এর হচ্ছে 100% রক্তকে শোষণ করে নিয়ে যে কারণে আমরা যদি হাজার হাজার লোক মারা যাই, লক্ষ লক্ষ লোক মারা যাই, আমাদেরই হবে না। আমাদের তখনই জাগতে হবে এই দেশপ্রেমিক সেনাবাহিনী, যারা এখনো নিজেদের অন্তর্জালা জ্বলে পুড়ে মারা যাচ্ছে। এই সম্রাট ঠিকই বলেছে, 25শে মার্চ কিন্তু ওই রাজার 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 বাগ পুলিশরা বিদ্রোহ করেছিল। তারা যখন ওখান থেকে জেগে উঠবো যে আমরা আমার ভাইয়ের উপরে গুলি চালাবো না, আমরা আমাদের স্বদেশীদের উপরে গুলি চালাবো না, আমাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, আমরা তাদের উপরে গুলি চালাবো না, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্য ভালোবাসা হচ্ছে দেশের মানুষের প্রতি। কারণ আমি যদি আপনাকে একটি কথা বলি, একটি মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি মুক্তিযুদ্ধ করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া, নাকি ওই কুমিল্লা থেকে যশোরের জন্য, নাকি একটা দেশের মানুষ স্বাধীনভাবে থাকবে, স্বাধীনভাবে কথা বলবে, কোনো বৈষম্য হবে না তার জন্য? বলছিল মানুষের জন্য। তো আজকে কিন্তু মুক্তিযুদ্ধ হচ্ছে মানুষের জন্য। আজকে সেই বৈষম্যকে টিকিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নাতি পুতি, মানে তাদের কাছে একটা ইস্যু লাগবে মানুষকে ডিসক্রিমিনেট করার জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য। তারপরে আজকে অলরেডি দেশে ক্লাস হয়ে গেছে, শিক্ষার 12টা বেজে গেছে। এদেশে ইংলিশ মিডিয়াম বলেন, অমুক বলেন, তমুক বলেন, বিভিন্ন ভাবে এদেশে দেখবেন যে বিসিএস অ্যাসোসিয়েশন, কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন, এবং কি সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা বিশেষ অ্যাডমিনে আছে তাদেরকে অলরেডি ব্রাহ্মণ সমাজে স্থান করা দেওয়া হয়েছে, পুলিশদেরকে ব্রাহ্মণ সমাজ স্টাবলিশ করে দেওয়া হয়েছে, কারণ অনেক তারাই বৈষম্য আছে ক্ষমতায় আপনি বলতে বসা। চাইছেন। এই এখন পর্যায়ে এই আপনি কারণে জি এই পর্যায়ে শেষ করবেন, আপনি মনে করছেন যে অনেক বৈষম্য এই আছে, এই পর্যায়ে শুধু বৈষম্যের। একটা কথা বলে আপনাকে শেষ করব, জি একটা পয়েন্টেই। কেন এটা সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ পর্যন্ত এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে এক দফায়, যে এই সরকার শুধু বৈষম্য না, এই সরকারের ক্ষমতা ছাড়তে হবে। তার হচ্ছে পরপর 3টে ইলেকশন হয়েছে, কোনো মানুষ ভোট দিতে পারে নাই, ভোট জি দেওয়ার পর রেজাল্ট পায় নাই। প্রত্যেকটা মানুষ, গ্রামের প্রত্যেকটা লোক জানে এরা শোষক, এরা মানুষের রক্ত চুষতেছে, যে কারণে দ্রব্যমূল্যের বা সমস্ত কিছুর বাইরে চলে গেছে। এই জন্য এই ছাত্র আন্দোলনের সাথে প্রত্যেকটা লোক জড়িত, এবং প্রত্যেকটা লোক ছাত্রদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে এই বৈষম্যের বিরুদ্ধে, এবং তারা যে কর্মসূচিগুলো দিচ্ছে, সবাই আজকে উইলফুলি মৃত্যু ভয়কে জয় করে এই যে আজকের যে বৈরী আবহাওয়া ছিল, এটা বাংলাদেশে না থাকলে বিশ্বাস করতে পারবেন না। সেইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আন্দোলন যুগছে, এবং দিন যতই যাবে এটার গতি ততই বাড়বে। এবং সম্রাট ঠিকই বলেছে, এটা বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় অসহযোগ আন্দোলন আরম্ভ হবে। কারণ এই আন্দোলন যদি না হয়, এই ফ্যাসিস্ট, এই মানুষের রক্ত চোষা সরকার, এই দেশের রক্ত চুষে বিদেশে পাচার করার সরকার, টাকা পাচার করার সরকারকে আপনি কোনোভাবেই উচ্ছেদ করতে পারবেন না।